প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিচ্ছেন, তত্ত্বাবধায়ক সরকার হবেন রাষ্ট্রপতি। এ তো আমার কল্পনার বাইরে। 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অফিসে নিয়ে যান। অবশেষে এত জল্পনা কল্পনার পর চূড়ান্ত হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন। বাংলাদেশে আবারও নতুন নির্বাচন হবে এবং তিনি নিজেই এই নির্বাচনের ব্যবস্থা করে দিবেন। এই নির্বাচনে বিএনপি সহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং বাংলাদেশের জনগণকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে উদ্দেশ্য করে কি বলতেছেন, আপনারা ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন। ফ্ল্যাটে থাকবে, আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। সেইভাবেই আমরা ইতিমধ্যে 300 পরিবার তুলেছি। আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি, ওই কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, সেইভাবে করে দেব। সেই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বলবো। আজকে অনেক বস্তিবাসী আছে, আপনারা জানেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি 2020 সালে যখন মুজিব বর্ষ আমরা উদযাপন করি, তখন কোভিড 19 আমরা প্রোগ্রাম নিলাম মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে তার নিজের এলাকায়, যার যার জেলা উপজেলা ইউনিয়ন বা এলাকায়, সেখানে তাদেরকে 2 কাঠা জমি এবং একটা ঘর, 2 কামরা বিশিষ্ট, একটু বসার জায়গা, একটা পাকের ঘর, টয়লেট, ওয়াশরুম। আর আমরা যেখানে জমি পাওয়া যাচ্ছে না, জমি কিনে আমরা এই ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। ঢাকা শহরে বস্তিবাসী অনেকেই নানা কারণে এখানে বস্তিতে আসে। কেউ যদি নিজের জায়গায় ফিরে যেতে চায়, যদি তার নিজের ভিটা মাটি থাকে, সেখানে বিনা পয়সায় ঘর তৈরি করে দেব, তাকে ঋণের ব্যবস্থা করব, জীবন জীবিকার ব্যবস্থা করে দেবো, ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করে দেবো। আর যার কিছু নেই তার জন্য এই আশ্রয় প্রকল্পে ঘর তৈরি করে দেবো। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে। ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব। আমাদের যুব সমাজ লেখাপড়া শেখার পরে কাজ পায় না, আমরা স্টার্ট আপ প্রোগ্রাম, সেখানে যারা কম্পিউটার শিখবে, ভালো ডিজিটাল সিস্টেম শিখবে, তারা ছাড়াও অন্য সকলেই সেখানে এই ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এক ব্যক্তি যাতে ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে পারে, তাই কোম্পানি আইন পরিবর্তন করে আমরা মাত্র একজন একটা কোম্পানি খুলতে পারবে সেই ব্যবস্থাও করে দিয়েছি। আবার অনেকে বিনিয়োগ করতে পারেন। একটা কর্মসংস্থান ব্যাংক করেছি, যে ব্যাংকে বিনা জামানতে আমাদের তরুণরা অন্তত 2 লাখ টাকা করে আপনারা নিতে পারেন, এককভাবে বা বন্ধুবান্ধব মিলে যে কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। অর্থাৎ একটা চাকরির সন্ধানে কোনো একটা পাশ করেই না ছুটে বেরিয়ে নিজেই নিজের বস হবেন, নিজেই চাকরি দেবেন, নিজেই উদ্যোক্তা হবেন, নিজেই চাকরি দিতে পারবেন। সেইভাবেই তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে এবং তার জন্য ট্রেনিং করে দেওয়া হয়। সারা বাংলাদেশে আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। স্কুলে স্কুলে আমরা সেখানে কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি। ট্রেনিংয়ের সাথে সাথে সব ধরনের সুযোগ আমরা করে দিচ্ছি। দেশে না বিদেশে কাজ করতে গেলে ট্রেনিং দিয়ে উপযুক্ত হয়ে যাওয়া ভালো। দালাল ধরে টাকা খরচ করে যে ওই ভূমধ্যসাগরে ডুবে মরার থেকে নিজের দেশে থেকে কাজ করলে অনেক লাভবান হয়। কাজে এইভাবে কিন্তু মানুষকে একটু উজ্জীবিত করতে হবে। আর আমি মনে করি যে আমাদের যুব সমাজ লেখাপড়া করতে হবে, মাদক, নেশা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। কারণ এক একটা পরিবারকে ধ্বংস করে দেয় একটা মাদকাসক্ত সন্তান যদি থাকে, তাহলে বাবা মাকে কষ্ট দেওয়া কেন, নিজেকে কষ্ট দেওয়া কেন? কারণ যারা বেশি মাদক সেবন করে পরবর্তীতে নিজেরাও তো অসুস্থ হয়ে যায়, নিজেদেরও ঘর সংসার হয় না, কিছুই হয় না। সেইভাবে আমি মনে হয় জনগণের মনে একটা সচেতনতা সৃষ্টি করা দরকার, যেন মাদক থেকে দূরে থাকবে এবং নিজের পায়ে দাঁড়াবে, নিজে কাজ নিজে করে খাবে, আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, আত্মসম্মান নিয়ে বাঁচবে। সেইভাবেই নিজেকে গড়ে তোলা, সেটাই আমরা চাই। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের সেবা করে,
1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে অস্ত্রের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল এবং একের পর এক দীর্ঘ 21 বছর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশ তো একটু এগোতে পারেনি। স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, 1 কোটি মানুষ শরণার্থী আশ্রয় নিয়েছিল ভারতে। 30 লক্ষের উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। গণহত্যার শিকার হয়েছে বহু পরিবার, বুদ্ধিজীবী সহ বিভিন্ন মানুষ। সারা বাংলাদেশ বিধ্বস্ত। 1 টাকা রিজার্ভ মানি নাই, কারেন্সি নোট নাই। তার উপর নির্যাতিত মা বোন, তাদের চিকিৎসা পুনর্বাসন, আহত মুক্তিযোদ্ধা, তাদের চিকিৎসা পুনর্বাসন, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব কিছু, যে রাস্তাঘাট, পুল ব্রিজ, রেল ব্রিজ সবই তো ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যাত্রা শুরু করেছিলেন। সময় পেলেন মাত্র 3 বছর 7 মাস। এই 3 বছর 7 মাসের মধ্যে এই বাংলাদেশকে সেই ধ্বংসস্তূপ থেকে উন্নত করে বিশ্বে একটা মর্যাদার আসনে নিয়ে আসেন। জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে স্বীকৃতি দেয়। মাথাপিছু আয় ছিল মাত্র বোধহয় $97 মার্কিন, সেটা $277 উন্নীত করেছিলেন জাতির পিতা। প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করেছিলেন, যা আজ পর্যন্ত আমরা কোনো সরকার কেউ করতে পারি নাই, কিন্তু তিনি তা করেছিলেন। খাদ্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সব কিছু করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে সেই যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসস্তূপ থেকে তারা নতুন প্রাণ ফিরে পাচ্ছিল। জাতিপিতা বলেছিলেন, এই ঘুরে ধরা সমাজ ভেঙে আমি নতুন সমাজ গড়ে তুলব, কিন্তু সেই সুযোগ আর তাকে দেওয়া হলো না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর কি হলো? এই দেশ আর এগোতে পারেনি। মাথাপিছু আয় সবসময় নিচের দিকে মাইনাস ছিল। দেশের মানুষের হাহাকার, প্রতি বছর দুর্ভিক্ষ লেগেই থাকতো। আমি নিজে দেখেছি সারা বাংলাদেশ ঘুরে। যে কারণে আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করার পর আমরা যে উদ্যোগগুলি আমরা নিয়েছিলাম তার শুভ ফল দেশের মানুষ পেতে শুরু করেছিল। সেখানে একটা চক্রান্ত হলো। সেই চক্রান্ত করে আমাদের আসতে দেওয়া হয়নি ক্ষমতায়। আবার 8 বছর। আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাই আর সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, কর্মী ভাইকে 2007-এ যখন আমাকে গ্রেপ্তার করা হয় তখন তার প্রতিবাদ করেছেন। তখন অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, কিন্তু আমাদের যারা নিবেদিত প্রাণকর্মী তারা কিন্তু ঠিক ছিলেন। একই 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অফিসে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারাও আন্দোলন করেন। আর যার ফলে আমরা আবার গণতন্ত্র ফিরে পাই। সেই গণতন্ত্রে আমরাই লড়াই করেছি, আমাদেরই মানুষ জীবন দিয়েছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। 2008-এ নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে। আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটা কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবথেকে বড় কাজ। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না। আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে, সেটাই ব্যস্ত ছিল, আর মানুষ খুন করতে। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে যত রকমের মানুষ করে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, ধরে নিয়ে তাদের উপর অত্যাচার, দিনের পর দিন এই অত্যাচারই করতে পেরেছে। আজকে অন্তত বলতে পারি 2009 থেকে এই পর্যন্ত আজকের বাংলাদেশ, আমরা 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের মাথা উঁচু করে আমরা চলবো। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেটাই আমি আমাদের সকল দেশবাসীকে, নেতাকর্মী সবাইকে বলবো যে আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে। সেটাই আপনারা যাবেন। আজকে বঙ্গবাজারে
ক্ষতিগ্রস্তদের যতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি। আজকে এই দোকানটা হয়ে কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। এই নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কী করা যায় আমি সেটা দেখব। এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে। এখানে চারটা ভবন হবে, 10 তলা করে। মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আর তাছাড়া 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। তা আজকে অন্তত বলতে পারি যে কিছুক্ষণ আগেই আমি আপনাদের এই কয়েকটি প্রকল্প এটা তো ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, ইনশাল্লাহ এটার কাজ দ্রুত শেষ হবে। বঙ্গবাজার সরকার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সরোদী শিশু পার্ক, এগুলো আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনারা সহযোগিতা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের জনগণকে উদ্দেশ্য করে কি মন্তব্য করতেছেন, বিস্তারিত ভিডিওতে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে পদত্যাগ করার সিদ্ধান্ত কেন নিয়েছেন? বাংলাদেশে কি আবারও নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে? সম্মানিত দর্শক শ্রোতা, এই তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে কে থাকবে? গুঞ্জন শোনা যাচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আসলে কি সত্য? সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনাদের মতামত কি? ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না।